লেখিকা মাধবী ভট্টাচার্যের মুক্তি। সিঁড়ি দিয়ে ঝড়ের মতো উঠে যাচ্ছিল বরুণ। লিফট ব্যবহার করার কথা মনেই আসেনি ওর। এক বেসামাল ঝড়ে জীবনটা তছনছ হতে চলেছে। এরকম সময় নিজের মধ্যে থাকে না মানুষ। ছোটখাটো জিনিসগুলো ভুল হয়ে যায়। একটা ঘোরের মধ্যে ধাপের পর ধাপ পেরিয়ে থার্ড ফ্লোরে প্রথম ফ্ল্যাটটার ডোরবেল ছুঁয়ে গেল ওর অস্থির আঙুল। দরজা খুললেন এক রাশভারী পৌর, পাজামা পাঞ্জাবি পরিহিত, কপালে গভীর ভাঁজ। বিরক্তির সঙ্গে তার চোখে ফুটে উঠল স্পষ্ট তাচ্ছিল্য। তুমি এখানে কেন এসেছো? আমি হিয়ার সঙ্গে দেখা করতে চাই। বরুণের চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। না, দেখা হবে না, যাও এখন। আমি হিয়ার সঙ্গে কথা না বলে ফিরে যেতে পারবো না। প্লিজ একবার শুধু দেখা করতে দিন, কাতর অনুরোধ করলো বরুণ। তোমার সঙ্গে আমরা কেউ কোনো কথা বলতে চাই না, দাঁতে দাঁত চেপে চাপা গলায় বললেন পৌর। প্লিজ হিয়াকে একবার ডেকে দিন। বরুণ মরিয়া। এত কিছুর পরেও কোন মুখে হিয়ার সঙ্গে কথা বলতে চাইছো? তোমাদের কপাল ভালো যে আমরা এখনো পুলিশের কাছে যাইনি। আমার মায়ের অপরাধের শাস্তি আপনি আমাকে দিতে চাইছেন কেন? আমার চোখে তুমিও সমান অপরাধী। একবার আমার কথাগুলো শুনুন, তারপর বলবেন যা বলার। বরুণ নাছোড়। পৌর ভদ্রলোক আরো কিছু কড়া কথা বলতে যাচ্ছিলেন, তার আগেই পেছন থেকে এক মহিলা কণ্ঠ ভেসে এলো। অরিন্দম, ওকে ঘরে ঢুকতে দাও। যে দুর্ঘটনা ঘটে গেছে তাতে ওর কি দোষ? অরিন্দম পেছন ফিরে তাকালেন স্ত্রীর মুখের দিকে। শর্মিষ্ঠার রাত জাগা দু চোখে ক্লান্তির ছাপ, উদ্বেগের রেখা স্পষ্ট ওর মুখের ভাঁজে। অরিন্দমকে উপেক্ষা করে শর্মিষ্ঠা বরুণের দিকে তাকালেন। তুমি ঘরে এসো বরুণ। নিতান্ত অনিচ্ছায় দরজা ছেড়ে সরে দাঁড়ালেন অরিন্দম। ঘরে ঢুকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত বিপর্যস্ত বরুণ শরীর এলিয়ে দিল সোফায়। এই কদিন ধরে যে ধকল যাচ্ছে আর সামলানোর ক্ষমতা ওর নেই। অরিন্দম খড় দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের জামাইয়ের দিকে। শর্মিষ্ঠা ততক্ষণে রান্নাঘরে গেছেন একটু জল নিয়ে আসতে। ঢকঢক করে জলটুকু খেয়ে হাতের উল্টো পিঠে মুখটা মুছে নিয়ে উদ্ভ্রান্ত দৃষ্টিতে ঘরের চারদিকে একবার তাকালো বরুণ। প্রায় ফিসফিস করা কণ্ঠে বলল, হিয়া কোথায়? কেমন আছে ও? ন্যাকা। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর জানতে এসেছে সর্বনাশটা ঠিক কতটা গভীর ছিল। দু চোখে প্রবল ঘৃণা নিয়ে জামাইয়ের দিকে তাকিয়ে রইলেন অরিন্দম। শর্মিষ্ঠাও তাকিয়ে আছেন, তবে তার চোখে ঘৃণা নেই, আছে মমতা আর সহানুভূতি। বরুণ কিছুতেই হিয়াকে নিয়ে নিজেদের বাড়িতে উঠতে চায়নি। চেয়েছিল বিয়ে করে আলাদা কোথাও সংসার পাতবে, কিন্তু হিয়ার জেদের কাছে ওকে হার মানতেই হলো। হিয়া বুঝতেই পারছে না ওর বাড়ির পরিবেশ আর বরুণের বাড়ির পরিবেশের মধ্যে আকাশ পাতাল তফাৎ। রুচিশীল ভদ্র পরিবারের মেয়ে সে, অথচ বরুণদের বাড়িতে সারাক্ষণ কোন্দল আর রয়েছে মায়ের কুচুটেপনা। অসুস্থ পরিবেশ একেবারে। বাবা দাদার মাথায় তো ব্যবসা ছাড়া আর কিছুই ঢোকে না। চিরটাকাল বদমেজাজি, স্বামীর সংসার সামলাতে সামলাতে অন্যদিকে তাকানোর সময়ই আর পেল না মা। সেই হতাশাতেই বোধহয় এখন কথায় কথায় ছেলের বউয়ের দোষ খুঁজে বের করে আর কোন্দল করে। বেচারি বৌদিকে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়। এখনো সেকেলে চিন্তাধারায় নিয়ন্ত্রিত মায়ের মানসিকতা। প্রথম সন্তান মেয়ে হয়েছে বলে বৌদিকে কত অপমান যে সহ্য করতে হয়। ভালো লাগে না বাড়ির পরিবেশ। বাবা দাদার ব্যবসাতেও তাই কখনো ঢুকতে চাইনি। বাবা অনেক চেষ্টা করেছিল, কিন্তু বরুণ কারো কথা শোনেনি, জেদ করে চাকরিতে ঢুকেছে। অথচ হিয়ার মাথায় এসব কিছুই ঢুকলো না। বাস্তবের মাটিতে পা ফেলে চলতে শেখেনি সে। মেয়েটার ধারণা দুদিনে ও বাড়ির পরিবেশ বদলে দেবে। হাসিও পায়, জানেও না মা কি চিজ। হিয়া রান্নাঘরে ঢুকেছিল। তনুশ্রীকে শিল নোড়ায় মশলা পিষতে দেখে চোখ কপালে তুলল। এ কি দিদি ভাই, মিক্সি আছে তো, তুমি শিল নোড়ায় বাটনা বাটছো কেন? তনুশ্রী ঘটঘট শব্দে শিলের ওপরে নোড়াটা প্রবল বেগে ঘষছিল। হিয়ার কথায় হেসে তাকালো। মিক্সিতে মশলা ভালো পেস্ট হয় না রে, মা বারণ করেন মিক্সিতে করতে। কিন্তু সবাই তো মিক্সিতেই করে। হিয়া অবাক। তনুশ্রী জবাব দিল না। মেয়েটা বড্ড ভালো, বোধহয় একটু সরলও। এই বাড়িতে এসেছে বেশি দিন তো হয়নি, এখানকার হালচাল বুঝতে পারিনি। আস্তে আস্তে সব বুঝে যাবে।
তনুশ্রী কাজ করতে করতে আর চোখে দেখলো শাশ্বতী ঢুকেছেন রান্নাঘরে। এই মহিলা ঝামেলা বাঁধাতে ওস্তাদ। ছোট্ট ছোট্ট বিষয় নিয়েও তুলকালাম করতে ইনি ভালোবাসেন। এত বছর ধরে তো দেখছে, নিজে হয়তো কোনোদিন যোগ্য সম্মান পাননি, তাই এখন ছেলের বউদের পায়ের নিচে রাখতে চেষ্টা করেন। বাড়িতে তো মিক্সি রয়েছে মা, বের করে আনি। হিয়া সরল দুটো চোখ মেলে তাকিয়ে আছে। মিক্সি দিয়ে কি হবে? শাশ্বতীর ভুরু কুঁচকে গেছে। দিদি ভাই, মিক্সিতেই সর্ষে লঙ্কা বেটে নিতে পারে, সেটাই বলছিলাম। সব ব্যাপারে এত কথা বলতে আসো কেন? মিক্সিতে মশলা করবে? শিল নোড়ায় বাটনা বাটতে হাত খসে পড়ে যায় বুঝি? এত আরাম চাইলে বাপের বাড়িতে গিয়ে থাকুক, এই বাড়িতে এসব চলবে না। হিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। কি কথার কি জবাব! ভদ্রমহিলা সত্যি কোনো মানসিক সমস্যা রয়েছে মনে হচ্ছে। কিছু বলতে যাচ্ছিল হিয়া, কিন্তু তনুশ্রী চোখের ইশারায় চুপ করে থাকতে বলল। শাশুড়ি বেরিয়ে যেতে হিয়া বলল, তুমি ওনাকে এত ভয় পাও কেন দিদি ভাই? উনি যা বলেন তাই করতে হবে তোমাকে। যে সংসারে এসেছি মানিয়ে তো চলতেই হবে। তুই বুঝবি না ভাই, ছেড়ে দে, আর ভাবিস না এসব নিয়ে। হিয়া চুপ করে গেল, কিন্তু কপালে ফুটে রইল বিরক্তির ভাঁজ। তনুশ্রী আর চোখে তাকালো ছোট জায়ের দিকে। ও কি করে বুঝবে তনুশ্রী কতটা অসহায়? হাজার অপমান সহ্য করেও মুখ বুজে থাকা ছাড়া আর কিছু করার নেই। প্রতিবাদ করলেই কপালে জুটবে দুর্ভোগ। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আশ্চর্যের কিছু নয়। মেয়েটাকে নিয়ে তখন কোথায় গিয়ে দাঁড়াবে? মোটা টাকা পণ দিয়ে বিয়ে দিয়েছেন বাবা, সে কি ফিরে যাবার জন্য? তাও যদি অরুণটা একটু অন্যরকম হতো, পাশে থাকতো। নিজের ঘরে ফিরে যাচ্ছিল হিয়া। ভাসুরে 4 বছরের মেয়ে ঝিমলি ওর হাত টেনে ধরল। হাসি হাসি মুখে নিজের পায়ের দিকে ইশারা করলো সে। দুটো কচি পায়ের গোছে আলো হয়েছিল একজোড়া নূপুর। সোনামাটা নূপুর পড়েছে নাকি? কি সুন্দর দেখাচ্ছে! আদর করে ঝিমলির উড়ু ঝুড়ু চুলগুলো ঘেঁটে দিল হিয়া। আহ্লাদে গদগদ হয়ে ঝকঝকে দুধে দাঁতগুলো বের করে হেসে ফেলল ঝিমলি। ওকে কোলে তুলে নিল হিয়া। ঝিমলিও দুহাতে জড়িয়ে ধরল কাম্মার গলা। এই বাড়িতে আসার পর ঝিমলির সঙ্গেই বোধহয় সবচেয়ে বেশি ভাব হয়েছে হিয়ার। মেয়েটাও তেমনি, নিজের সব কথা কাম্মাকে না বলা পর্যন্ত শান্তি হয় না ওর। ওপরের বারান্দায় দাঁড়িয়ে জ্বলন্ত চোখে দৃশ্যটা দেখলেন শাশ্বতী। এই মেয়েটাকে একেবারে সহ্য হচ্ছে না তার। বরুণের সঙ্গে দিব্যি ড্যাং ড্যাং করে এ বাড়িতে ঢুকে পড়েছে। নেহাত বরুণের কড়া বারণ, নইলে এই মেয়ের বাপের থেকে ক্ষতিপূরণ আদায় করে নিতেন। হিয়াকে পছন্দ না করার অনেক রকম কারণ রয়েছে শাশ্বতীর কাছে। যদিও তিনি বড় বউকেও পছন্দ করেন না, কিন্তু এই মেয়েটা আসার পর থেকে তার প্রায়ই মনে হয় বড় বউ এই মেয়েটার থেকে অন্তত শতগুণে ভালো। কটা দিনই বা হয়েছে মেয়েটা এই বাড়িতে এসেছে, এর মধ্যেই ওর নাকখানা লম্বা হতে শুরু হয়েছে। সব ব্যাপারে নাক গলাতে আসে। বরুণও চূড়ান্ত রকম আদিক্ষেতা করে মেয়েটাকে নিয়ে। দেখলেই গা চিড়বিড় করে। মেয়েটাকে আর বাড়তে দেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি লাগাম টেনে ধরতে হবে। সকালে চা খাবারের পাড় চুকে যাবার পর হিয়া ছাদে উঠল শুকনো কাপড়গুলো নামিয়ে আনতে। এ সময়ে বাড়িটা একেবারে নিস্তব্ধ। সবাই কাজে বেরিয়ে গেছে, ঝিমলিও স্কুলে। ও অবশ্য একটু পরেই ফিরবে। দিদিভাই রান্নার আয়োজন করছে, হিয়াকেও হাত লাগাতে হবে। যদিও কাজকর্মের ব্যাপারে হিয়া খুব সুবিধে করতে পারে না, তবে চেষ্টা করে যতটা সম্ভব। অবশ্য দিদিভাই বেশি কিছু করতে দিলে তবে তো। শাশুড়ি নিশ্চয়ই নিজের ঘরে বিছানায় শুয়ে আরাম করছেন। ভাব দেখলে মনে হয় বউদের জন্য যন্ত্রণার শেষ নেই তার। দুটো কাজের লোক থাকতেও রান্নাঘরে ওদের ঢুকতে দেন না তিনি। কথায় কথায় শোনাতে আসেন খেটে খাবার জন্যই নাকি মেয়েদের জন্ম। অদ্ভুত মানসিকতা। অন্যকে কষ্ট দিয়ে কি যে আনন্দ পান উনি। হিয়ারও এখন ইচ্ছে করে এই জিলিপির প্যাচের মধ্যে থেকে দূরে কোথাও চলে যেতে, যেখানে ও আর বরুণ মুক্ত হাওয়ায় শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারবে। অবশ্য বরুণকে কিছু বলে না হিয়া, বললেই তো বাড়ি ছাড়ার কথা বলবে। হিয়া চলে গেলে দিদিভাই আর ঝিমলির কি হবে? ওদের পাশে যে কেউ নেই। দাদা তো অদ্ভুত মানুষ, সব ব্যাপারে মুখে কুলু পেটে থাকেন। হয়তো তার ভয় যদি বাবা রাগ করে বাড়ি থেকে বের করে দেন বা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেন। বাবার ব্যবসা ছাড়া আর তো কোনো সম্বল নেই তার। বরুণও কিছু কম যায় না। বৌদির সঙ্গে যত অন্যায় হোক ও নীরব দর্শক হয়ে থাকে। হিয়া কিছু বললেই বলে, দাদাই কিছু বলে না, আমি কেন ওদের মাঝে নাক গলাতে যাব?
তুমি প্রতিবাদ করবে কারণ তুমি মানুষ। তোমার মা অন্যায় করবেন, তাও তুমি চুপ করে থাকবে? কিছু করার নেই, আগেই বলেছিলাম এরকম ফালতু ঝামেলা একেবারেই ভালো লাগে না। আশ্চর্য স্বার্থপর তো তুমি, অবাক হয়ে বলেছিল হিয়া। বরুণ জবাব দেয়নি। শ্বশুর মশাইকেও দেখেছে হিয়া, তিনি মুখে কিছু না বললেও তার নীরব সমর্থন স্ত্রীর দিকেই থাকে। বেচারি দিদি ভাই পুরো একাই এই বাড়িতে। প্রচণ্ড মাথা ধরেছে বলে সন্ধেবেলা উঠতে ইচ্ছে করছিল না হিয়ার। চুপচাপ ঘর অন্ধকার করে শুয়েছিল। বরুণও ফেরেনি। হঠাৎ দিদিভাই আর ঝিমলির সম্মিলিত আর্তচিৎকারে ধর্মড়িয়ে উঠে বসল, ছুটেই যাচ্ছিল। তখনই বরুণ ঢুকলো ঘরে। মাথা ধরা ট্যাবলেটের একটা পাতা বাড়িয়ে দিল গম্ভীর মুখে। সেদিকে ভ্রুক্ষেপও না করে হিয়া আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে? ওই রোজকার নাটক। বৌদি ঝিমলিকে হোমওয়ার্ক করাচ্ছিল বলে চা করতে বুঝি একটু দেরি হয়ে যাচ্ছিল। সেই রাগে ঝিমলির বই খাতা ছিঁড়ে ফেলেছে মা। আটকাও গিয়ে। আমি পারবো না, ওসব গোলমালের মধ্যে আমি নেই। ছি, তুমি কি মানুষ? কথাটা বলেই আর দাঁড়ালো না হিয়া, ছুটে গেল বাইরে। দোতলার বারান্দা থেকে হিংস্র হাতে ঝিমলির বই খাতা কুচি কুচি করে নিচে ছুঁড়ে দিচ্ছিলেন শাশ্বতী। ওনাকে আটকাতে গিয়ে চিৎকার করছে দিদিভাই। ব্যাপার দেখে ঝিমলি ভয় পেয়ে কাঁদছে হাউমাউ করে। সিঁড়ির মুখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে দাদা। পাশে শ্বশুর মশাইও আছেন। চোখের দৃষ্টিতে ওদের দুজনের দিকে একরাশ ঘৃণা ছুড়ে দিল হিয়া। তারপর হুড়মুড় করে উঠে গেল সিঁড়ি বেয়ে। ওপরে উঠে শাশুড়িকে আটকাতে চেষ্টা করতেই তিনি হিংস্র দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে সজোরে এক ধাক্কা দিলেন। সিঁড়ির কিনারায় দাঁড়িয়ে থাকা হিয়া টাল সামলাতে না পেরে শটান গড়িয়ে গিয়ে নিচে আছড়ে পড়েই স্থির হয়ে গেল। রক্ত গড়িয়ে আসছিল ওর মাথার পেছন থেকে। ঘটনার আকস্মিকতায় সবাই আতঙ্ক বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। শাশ্বতী পাথরের মতো দাঁড়িয়েছিলেন ওপরে। বরুণে চিৎকারে সবার হুঁশ ফিরল। আকুল চিৎকারে হিয়াকে জড়িয়ে কাঁদছিল সে। ততক্ষণে সবাই ছুটে এসেছে অচেতন হিয়ার পাশে। শাশুড়ি শুধু রুদ্ধ কণ্ঠে বলতে চেষ্টা করলেন, আমি কিছু করিনি, আমি তো এমনটা করতে চাইনি। আকুল হয়ে হিয়ার হাত জড়িয়ে ধরে কাঁদছিল বরুণ। দূর থেকে দৃশ্যটা দেখে সরে গেলেন শর্মিষ্ঠা। এই কদিন ধরে সবার ওপরে কি কম ধকল গেল। মেয়েটা তো প্রায় মরতেই বসেছিল। ভাগ্যিস ডাক্তারদের অক্লান্ত চেষ্টায় বিপদটা কেটে গেছে। মেয়েকে বাড়ি নিয়ে এসেছেন ঠিকই, তবে এখনো বড্ড দুর্বল। আঘাতটা তো কম ছিল না। যতটা শারীরিক ততটাই মানসিক আঘাত পেয়েছে। বরুণকে দোষ দিয়েও বা কি হবে? ও কি জানতো যে এমন দুর্ঘটনা ঘটবে? অরিন্দম ভয়ানক রেগে আছে বরুণের ওপর। ওর একটাই কথা, কেন সময় মতো প্রতিবাদ করেনি বরুণ? চোখের সামনে মাকে অন্যায় করতে দেখেও কেন চুপ ছিল এতদিন? বরুণ যদি প্রতিবাদ করত এত বড় ঘটনাটা নিশ্চয়ই ঘটতো না। হিয়ার বাবার রাগ এতটাই বেশি যে এই কদিন কিছুতেই হিয়ার সঙ্গে দেখা করতে দেয়নি বরুণকে। বলেছে মেরুদণ্ডহীন ওই ছেলের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না হিয়ার। ঘটনার পর থেকে হিয়ার শাশুড়ি একবারও দেখা করতে আসেননি। হয়তো ভয় পেয়েছেন খুব, নাকি অপরাধবোধ, কে জানে। বাকিরা সবাই এসেছে, বরুণও ছুটোছুটি করেছে পাগলের মতো। হিয়ার বাবা সবার সাথে খারাপ ব্যবহার করেছে। সে বেচারারও দোষ নেই। মেয়েকে হারিয়ে ফেলার ভয়ে ওর মাথা কাজ করছিল না। ধীর পায়ে বসার ঘরে গেলেন শর্মিষ্ঠা। অরিন্দম এখনো গুম হয়ে বসে আছে। হিয়ার সঙ্গে বরুণের দেখা করতে দেওয়ার ব্যাপারটা এখন মেনে নিতে পারেনি হয়তো। স্বামীর কাঁধে আলতো হাত রাখলেন শর্মিষ্ঠা। মাফ করে দাও বরুণকে। ঘটনাটা একটা দুর্ঘটনা ছাড়া কিচ্ছু নয়। হিয়াকে ধাক্কা দেবার আগে মহিলা নিশ্চয়ই বুঝতে পারেননি এমন কিছু ঘটে যাবে। দুর্ঘটনা হোক আর যাই হোক, দায়ী তো ওই মহিলাই। বরুণকে কি করে ক্ষমা করব আমি? ও একটা কাপুরুষ। বৌদির সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করা উচিত ছিল ওর। তাহলে মহিলা এতটা বার বাড়তেন না। ঝাঁঝিয়ে উঠলেন অরিন্দম। যা হয়েছে ভুলে যেতে চেষ্টা করো। কি হবে মাথা গরম করে? কিছুতেই ভুলবো না। হিয়াকে ও বাড়িতে আর যেতে দেব না আমি। বরুণের সঙ্গে ওর সব সম্পর্ক শেষ করে দেব। রাগে অরিন্দমের গলা কাঁপে। অল্প হাসলেন শর্মিষ্ঠা। সে কি তোমার আর আমার কথায়? তোমার মেয়ে যে ওকেই ভালোবাসে, বোঝাপড়াটা ওদেরই করে নিতে দাও। মাঝখানে কিছুদিন ঝিমিয়েছিলেন মহিলা। হিয়া সেরে উঠেছে জানার পর থেকে আগের রূপে ফিরে এসেছেন। সত্যি কিছু কিছু মানুষ কখনো শোধরায় না।
তবে তনুশ্রীর আর ভয় নেই। ওর সামনে একটা দরজা হঠাৎ করেই খুলে গেছে। এ বাড়ি থেকে বেরিয়ে যেতে আর বাধা নেই। কালই হিয়া ফোন করেছিল। ও আর বরুণ বড় একটা ফ্ল্যাট ভাড়া করেছে। ফ্ল্যাটটা এত বড় যে হিয়া বলেছে তনুশ্রী আর ঝিমলি অনায়াসে থাকতে পারবে ওখানে। শুধু একটু সাহসের দরকার। সাহস করে খোলা দরজা দিয়ে বেরিয়ে যেতেই হবে তনুশ্রীকে। এই নরকে আর পচে মরতে রাজি নয় সে। অরুণ অনেক চেষ্টা করছে অবশ্য ওকে আটকাতে, কিন্তু কোনো লাভ হবে না তাতে। ধীরে সুস্থে ব্যাগটা গুছিয়ে নিয়ে ঝিমলির হাত ধরে দরজার দিকে এগিয়ে গেল তনুশ্রী। বেরিয়ে যাবার মুহূর্তে শুনতে পেল শাশুড়ি বলছেন, কি বজ্জাত মেয়েটা গো, আমার সংসারটা ছাড়খাড় করে দিল একেবারে। মনে মনে হেসে বেরিয়ে গেল তনুশ্রী। ইনি বোধ হয় আয়নায় নিজেকে দেখেন না, বা দেখে থাকলেও দোষটা আয়নার ওপরেই চাপান। তাতে অবশ্য আয়নার কিছুই আসে যায় না। হাঁটতে হাঁটতে খোলা হাওয়ায় বুক ভরে শ্বাস নিল তনুশ্রী। টের পাচ্ছিল অরুণ এখনো দাঁড়িয়ে আছে পেছনে। একটু সাহস করো অরুণ, দরজাটা তো তোমারও জন্য খোলা আছে। বেরিয়ে যেতে চাইলে কে আটকাবে তোমায়? তনুশ্রী জানে অরুণকে তো আসতেই হবে, অন্তত ঝিমলির জন্য। একটুখানি খোলা আকাশ যে অরুণেরও বড্ড দরকার। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।